ওরে বাবা, ওইটা তো সত্যি একটা ছোট্ট কাঠের বাড়ি। এই যে অলৌকিক জিনিস রে, নদী কি আবার বাড়িও ভাসায় নাকি? মা, মা, সাধু বাবা মিথ্যে বলেন নাই। এ তো সেই বাড়ি, নদীর বানে ভেসে আসা বাড়ি। শুনছো সবাই? এইটা যে বাচ্চার কান্নার শব্দ, শুনছ? বাবা, মা, দেবেনদা, সাধু বাবার সেই ভবিষ্যৎবাণী সত্যি হইছে। আমাগো সন্তান আইছে, নদীর বানে ভাইসা আইছে। আরে গিন্নি, হুনছ? এই বয়সে আইসা আমার সংসারে আজ কোনো কিছুর অভাব নাই। জমি জমা, দোকানপাট, খেতে ফসল সবই আছে। কেবল একটাই আফসোস, আমাগো সিধুর ঘরে একটা বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ গো, সে কথাই তো সারাটা দিন ভাবি। কবে যে সিধু মিথিলার ঘরে একটা ফুটফুটে বাচ্চা আইব, আর আমাগো ঘর খুশিতে ভইরা উঠবো। মিথিলা বাইয়াটা খারাপ না, ঘর সামলায়, শ্বশুর শাশুড়ির সেবা করে, কিন্তু বাচ্চা মনে হয় ওর কপালে নাই। তাই হইব, নইলে এত এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, তাও বাচ্চা হইল না কেন? কত রকম মানত করলাম, কত পূজা দিলাম, কিছুতেই কোনো ফল নাই। এখন তো মানুষও খোটা দেয়, মোড়লের বংশের বাতি নিভা গেল। মা, তুমি মাইনসের কথায় কান দাও কেন? মাইনসে কি আর চুপ থাকে? মাইনসের কাম খালি পরের লইয়া সমালোচনা করা। কইতে কইতে যখন ওগো মুখ ব্যথা হইয়া যাইব, তখন এমনিতেই চুপ হইয়া যাইব গো মা। তোর মুখে হাসি মানায় না সিধু, এত বড় সংসারে একটাও বাচ্চা নাই, আর তুই তুই কেমন করে হাসিস কত? মা, আমি কি করবো কও? চিকিৎসা করাইলাম, মানত করলাম, সব করলাম। এখন যা হওয়ার, ওই যে এক সৃষ্টিকর্তা আছে না, তার হাতেই সবকিছু। তোর মা ঠিকই কয় সিধু, বংশের বাতি জ্বালাইতে হইলে তো কিছু করতেই হইব। একখান সন্তান ছাড়া যে মানুষ অপূর্ণ। বাবা, আপনারে আরেক কাপ চা দি? আরে মা, দে দে, তুই অনেক পরিশ্রমী মাইয়া, তরে আমার কিছুই বলার নাই। হয়তো তোর ভাগ্যটাই খারাপ রে। সব তো আমারই বাবা। আমি যদি মা হইতে পারতাম, তাইলে কেউ আপনা করে কথা শোনাইতে পারতো না, আর আপনাকেও এত কষ্টও পাইতে হইতো না। দোষের কথা কইতাছি না মা, কিন্তু দুঃখের কথা তো সত্যি। এবারের উঠোনে শিশুর হাসি শুনতে আমার মনটা কেমন যেন অস্থির হইয়া রইছে। মা, আমি কইছি না, সময় হইলে সব ঠিক হইয়া যাইব। তুমি খামোখাই কষ্ট পাইতাছো মা। কপাল যদি এমন হয়, তাইলে আমরা আর কি করব? কিন্তু আমার মনে হয় এই সংসারে কোনো না কোনো একদিন ঈশ্বরের দয়া পড়বই পড়ব। হোগো, বংশের বাতি কি সত্যি নিভা যাইব নাকি? না গো গিন্নি, সৃষ্টিকর্তা বোধ হয় এখনো আমাগো কথা ভুলে নাই। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে সিধু, এক বস্তা সার লাগবো রে। আজকে আবার দাম বেশি নিবি না তো? তোর দোকান তো এই গ্রামের নাম কইরা ফালাইছে রে। আরে মহেশ দা, সার তো তোমারই দেই আমি, তুমি নিশ্চিন্তে নাও। ভালো সার আইছে, মাঠে তোমার সব ধান তরতরাই উঠবো, বুঝলা? আমার মাঠের ধান তরতরায় উঠবো ঠিকই, কিন্তু সিধুর ঘরে তো কিছুই তরতরায় উঠতাছে না। মহেশ দা, দোকান আইসে এই সব কোন ধরনের কথা? বেচা কেনার জায়গা এটা?
তামাশা করার জায়গা না, বুঝলা? আরে ভাই, রাগ করতাছ কেন? গ্রামের মানুষ ঠাট্টা তামাশা না করলে মন ভরে নাকি? সবাই জানে তো তোর সংসারে একটু ঘাটতি আছে। মহেশ, তুই যদি আর একটা কথাও কস, তাইলে তরে আমি এক মুঠো সারও দিমু না। তুই বড় বইলা তরে সম্মান দিতেছিলাম, কিন্তু তুই সেই সম্মান পাবার যোগ্য না। আচ্ছা আচ্ছা, রাগ করিস না ভাই, ঠাট্টা করলাম, কিছু মনে নিস না। আমি এক বস্তা সার নিয়ে গেলাম, টাকা কাইল দিয়ে যাবনি। কি হইছে রে সিধু? চিৎকার করলি মনে হইল। ও কিছু না রে দেবেন, ওই মহেশ আবার ওইসব লইয়া কথা তুলছিল। মানুষে বুঝাই কেমনে? সব কিছু যে মানুষের হাতে নাই। মানুষ তো কথা কইবই রে ভাই। গ্রামের মানুষের আলতু ফালতু কথা না কইলে তাগর পেটের ভাত হজম হয় না। তুই রাগ কইরা নিজের শান্তি নষ্ট করিস না ভাই, বাদ দে তো, বাদ দে, বাদ দে। রাগ না কইরে উপায় আছে? মিথিলা চুপচাপ থাকে, কিন্তু ও ভেতরে ভেতরে কেমন কষ্ট পাইতাছে কেউ না বুঝলেও আমি তো বুঝি। বাদ দে না রে ভাই, একদিন সব কিছু ঠিক হইয়া যাইব, দেখিস। হ, সৃষ্টিকর্তা চাইলে তো দুঃখ একদিন সুখ হইয়া যায়। দেহি ভাগ্যে কি আছে। মন খারাপ করিস না ভাই, ভালো সময় আইবই, তোর ঘরে আলো একদিন জ্বলবই, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বাবা সিধু, একটু আমাকে ঘরে আয় তো, তোর লগে জরুরি কথা আছে। আইসিস বাবা, তোরে কিছু কথা কইবার আছে। কথা? কি কথা মা? আবার আমার মিথিলারে খোটা দিবা নাকি? খোটা না রে বাবা, এবার সোজা সিদ্ধান্ত। আমি কই কি, আর দেরি করিস না, তুই বরং আরেকটা বিয়া কর। কি কইলা মা? আর একটা বিয়া? তুমি এমন কথা কেমনে ভাবলা মা? ভাববো না কেন? তোর বয়স বাড়তাছে, এই ঘরে বংশধর নাই, তুই মরলে দেখবে কেই সংসার? তোর দোকান জমি জমা এত কিছুর উত্তরাধিকার কে হইব? হ্যাঁ মা, এই সব কথা আর কোনোদিন কইবা না। আমি মিথিলারা ছাড়া বাঁচুম না। ওই আমার সংসার, ওই আমার সব। ভালোবাসা আর সংসারের হিসাব এক না রে বাবা। ঘরে সন্তান নাই মানে ঘর অর্ধেক ফাঁকা। আরে গিন্নি, জোর কইরা পোলাডার ওপর কিছু চাপাইয়া দিও না। ও নিজেই ঠিক করুক কি করব, কেমন? তুমি সব সময় চুপ থাকো, এই ব্যাপারে কিছুই কও না। আমি তো মা, আমি বুঝি মায়ের বুকের জ্বালা। মিথিলা ভালো মাইয়া, এটা ঠিক, কিন্তু ওর ভাগ্য খারাপ। আমার তো বংশের বাতি দেখতে ইচ্ছা করে। মা, আমি জানি আমার কারণে আপনি কত কষ্ট পাইতাছেন। আমি চাই না এই ঘরে আরেকটা মাইয়ার পাপ উঠুক। আমি যতদিন বাইচা আছি, আমি এই সংসারেই থাকবো। ঠিক কইছে মিথিলা। মা, ওর জায়গায় আর কেউ আসতে পারবো না। তুমি চাইলে আমার উপর রাগ করো, আমারে বকো, সবই আমি মাইনা নিতে পারবো, কিন্তু অন্য কোনো মাইয়ারে বউ হিসাবে মাইনা নিতে পারবো না আমি। তুই কেন বুঝতেছোস না? আমি তো তোর ভালাই চাইতাছি। বংশ টিকিয়ে রাখার দায়িত্ব তো তোরই বাবা। মা, বংশ টিকায় রাখতে গিয়া আমার যদি ভালোবাসা হারাইয়া যায়, তাইলে সেই বংশ টিকায় রাখার কোনো ইচ্ছাই নাই আমার। সংসারে শান্তি চাইলে অরে জোর কইরো না গিন্নি। সৃষ্টিকর্তা আছে, হয়তো তার ইচ্ছাতেই এমন হইতাছে। সময়ের আগে কেউ কিছু পায় না, আর সময় হইলে না চাইতেও আশীর্বাদ চইলা আসে। আর কাইন্দো না মিথিলা,
আমি যতদিন আছি তোমার জায়গার কেউ নিবার পারবো না। মা রাগ করুক আর যাই করুক, আমি খালি তোমারে চাই। আমি শুধুই তোমার, বুঝলা মিথিলা? না, আমি তোমার ভাগ কাউরে দিমু না, কাউরে না। দরকার পড়লে সব পাইতে শেষ কইরা দিমু, তবুও তোমারে অন্যের হইতে দিমু না। দেখছ সিধু, নদীটা কেমন শান্ত দেখায়, কিন্তু ভেতরে কত স্রোত লুকায়ে রাখছে এইটা কেউ জানে না। মানুষের জীবনও তেমনই রে ভাই, ওপরে শান্ত ভেতরে ঝড়। কথাটা তুই ঠিকই কইছস রে দেবেন। বাইরের মানুষ দেখে ভাবে আমি কত সুখী, দোকান আছে, বাড়ি আছে, টাকা আছে, জমি জমা সব আছে, কিন্তু আমার ভেতরে কেমন জানি ফাঁকা লাগে রে। জানি ভাই, তোর ঘরে একটা সন্তান নাই, এইটাই তোর কষ্ট। আমি অনেকবার দেখছি বৌদি মুখে কিছু কয় না, কিন্তু চোখে জল লুকায়। ওরে আমি খুব ভালোবাসি রে দেবেন, কিন্তু ভাগ্যটা এতই খারাপ, যতই চাই সুখ ততই দূরে সইরা যায়। মা তো আজ আমারে বিয়ার কথা কইল, কি যে করি। কাকিমার কষ্ট আমি বুঝি রে, কিন্তু তুই যেইভাবে বৌদিরে ভালোবাসস তা খুব কম মানুষেরই দেখছি রে। ওই একটা কথা শুনবি? কি ভাই, ক ক ক, তুই তো আমার সবচেয়ে আপন, ক। শুনছি গ্রামের পূর্ব পাড়ার জঙ্গলে নাকি এক সাধু বাবা আইছে। উনি নাকি অনেকের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। বন্ধামাইয়ারা সন্তান পাইছে, অসুখীর ঘরে শান্তি ফিরছে, লোকজন দূর দূর থেকে আইতাছে তার আশীর্বাদ নিতে। সত্যি কইতাছ? এমন কেউ এখনো আছে নাকি? দুনিয়ায় সব আছে রে ভাই, খালি বিশ্বাস দরকার। তুই একবার গিয়া দেখা কর, বৌদিরেও সাথে কইরা নিয়ে যা। বিশ্বাস কর, ক্ষতি হইব না, বরং হয়তো আশার আলো পাবি রে। আমি তোরে বিশ্বাস করি রে দেবেন। কত মানত করলাম, কত কিছু করছি, কিন্তু ফল পাই নাই। এইবার যদি এই সাধু বাবা সত্যি হয়। চেষ্টা ছাড়া কিছুই মেলে না রে ভাই। আমি কাল সকালে যাবার চাইতাছি ওইখানে, তুইও চল আমার লগে, হয়তো এইবার ভাগ্য বদলাবো। নদীও কত দূর থেকে আইসে মিলা যায় সাগরে। হয়তো আমার সুখও কোথাও আছে, শুধু খুঁজা পাইতে হইব। হ্যাঁ চল ভাই, আর সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখ। এই পৃথিবীতে কিছুই অসম্ভব না। হয়তো সৃষ্টিকর্তা তল লাইগা অন্য রাস্তা রাখছে, বুঝলি? ঠিক আছে দেবেন, কাইলি যামু, মিথিলারে নিয়া ওই সাধু বাবার কাছে যামু। হয়তো এইটাই আমাগো শেষ ভরসা। যদি সত্যি আশীর্বাদ পাই, তাইলে ওই সাধু বাবার কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকমু, চিরদিন কৃতজ্ঞ থাকমু। প্রণাম বাবা, শুনছি আপনি নাকি অনেকের মনের আশা পূর্ণ করছেন, তাই আমরা আপনার আশীর্বাদ নিতে আইছি। হ্যাঁ বৎস, সৃষ্টিকর্তার ইচ্ছেতে সব ঘটে। আমি তো কেবল তার কথাই বলি। বলো, কি সমস্যা নিয়ে এসেছ? বাবা, আমি মা হইতে পারি না। কত ডাক্তার, কবিরাজ, মানত সব করছি, কিন্তু গর্ভে সন্তান আসে নাই বাবা। আমাগো সংসারে সুখ নাই, যদি আপনি কিছু তদবির দিতেন। বৎস, তোমাদের ঘরে সন্তান লিখন নেই। তোমাদের ভাগ্যে জন্মদাতা হিসাবে সন্তানের আগমন হবে না। বাবা, তাইলে আমরা কি করুম? সারা জীবন কি এইভাবে থাকুম, খালি ঘরেই থাকুম? সৃষ্টিকর্তার ইচ্ছা অদ্ভুত। তোমাদের ঘরে সন্তান না থাকলেও সন্তান আসবেই, তবে স্বাভাবিক পথে নয়। নদীর বানে এক আশ্চর্য সন্তান আসবে। নদীর বানে? কেমন কইরা বাবা? নদী তো সব পাশাইয়া নিয়া যায়, কিছুই তো দেয় না। নদী শুধু নেয় না মা,
দেয়ও। সেই দিন ঝড় বইবে, নদী গর্জে উঠবে, আকাশে বিদ্যুৎ চমকাবে। সেই ঝড়ের রাতে নদীর বানে এক বাড়ি ভেসে আসবে। সেই বাড়ির ভেতরে থাকবে এক ফুটফুটে শিশু, নির্মল, দেবদত্ত। তুমি তাকে বুকে তুলে নিও, সেই হবে তোমাদের সন্তান। তাকে যত্নে বড় করো, তাতেই তোমাদের জীবনে সুখ ফিরবে। সত্যি কি এমনটা ঘটবো বাবা? সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর তোমরা বিশ্বাস রাখো, বিশ্বাসের মধ্যেই সবকিছু। তোমার বাড়ির পাশেই ওই নদী তোমার পরীক্ষার পথ দেখাবে। আপনার আশীর্বাদ চাই বাবা। যদি সত্যি সেই শিশু আসে, আমি তারে নিজের প্রাণ দিয়ে আগলায় রাখমু। সুখী হও মা, সময় পেলে নদী নিজেই কথা বলবে তোমাদের সঙ্গে। মিথিলা, মনে হয় এইবার ভাগ্যের দরজা খুলবার চলতেছে গো মিথিলা। গিন্নি, নদীর তীরে তাকাও। নদীর এমন চঞ্চলতা কখনোই দেখি নাই। বছর বছর বন্যা হয়, কিন্তু এইবারের স্রোত যেন আমার কাছে অন্যরকম লাগতাছে। সে সাধু বাবার কথা সত্যি হইলেই হইব। উনি তো কইছিলেন এক ঝড়ের রাতে নদী গর্জে উঠবো, আরেক বাড়ি ভাসবো বানে চলে। মা, বাইরে হাওয়া বাড়তাছে। আমি মাত্র নদীর ঘাট থেকে আইলাম, পানি অনেক বাড়তাছে। নৌকা টানায় লোকজন ব্যস্ত। এমনে করে চললে আজ রাইতে মনে হয় বানাইব গো। হায় সৃষ্টিকর্তা, এত বছর ধরেই নদীর ধারে থাকি, কিন্তু এমন ভয় কখনো পাই নাই। মনটা কেমন ধুকপুক করতাছে। নদী যেই দিন চঞ্চল হয়, কিছু না কিছু ঘটেই। প্রকৃতি কখনো অকারণের আগে না কল্যাণী। ওগো, মনে হইতাছে সাধু বাবা ঠিকই করছিলেন। ঝড় হইব, নদী গর্জে উঠবো, হয়তো আজই সেই রাত। হে সৃষ্টিকর্তা, আমাগো রক্ষা করো। এই নদী যে আমাগো ঘর বাড়ি ভাসাইয়া নিয়া যাইব। ভয় কইরো না, আমরা বহু ঝড় জল দেখছি। এইটাও কাইটা যাইব, কিন্তু আজ এই নদীর গর্জনটা একটু আলাদা লাগতাছে। যদি যদি সত্যি কিছু ঘটে, যদি সেই শিশুটি আসে, সাধু বাবা যার কথা কইছিলেন। বিশ্বাস রাখো মিথিলা, যদি ওনার ভবিষ্যৎবাণী সত্যি হয়, তাইলে আজকের এই ঝড় কেবল ভয় না, এইটা আসার দুতি নিয়ে আইতাছে গো। হয়তো আজ রাতটাই সেই রাত যখন সৃষ্টিকর্তার ইচ্ছা ভাইসাইব নদীর বানে। সিধুরে, এই কেমন ঝড় শুরু হইল রে বাবা। মনে হইতাছে তো ঘরটাই উড়ায় নিয়া যাইব। মা, এত ভয় পাইও না, কিচ্ছু হইব না। এই ঝড়, এই নদীর গর্জন, তাইলে কি এইটাই সেই রাত? সিধুরে, নদীর বানে কিছু ভাইসাইতাছে। নদীর ঘাটে গেছিলাম, অবিশ্বাস্য কিছু দেখছি। এই ঝড়ের রাইতে বাইরে গেছুস কেন? পাগল হইছুস নাকি? না কাকিমা, হুন, নদীর বানে কিছু ভাসতাছে। মনে হইতাছে একটা বাড়ি, ঠিক কাঠের বাড়ির মতো। আমি নিজ চোখে দেখছি। কাঠের বাড়ি? সাধু বাবা কইছিলেন ঝড়ের রাইতে নদীর বানে একটা বাড়ি ভাইসাইব। দেবেন দা, তুমি ঠিক দেখতাছো তো? হ্যাঁ, দেখছি বৌদি, নিজের চোখে দেখছি। এখনো মাছ নদীতে আছে, স্রোতে ধীরে ধীরে তীরের দিকে আইতাছে। ওরে বাবা, ওইটা তো সত্যি একটা ছোট্ট কাঠের বাড়ি। এই কেমন অলৌকিক জিনিস রে! নদী কি আবার বাড়িও ভাসায় নাকি?
সাধু বাবা মিথ্যে বলেন নাই মা, এই তো সেই বাড়ি, নদীর বানে ভেসে আসা বাড়ি। শুনছো সবাই? ওই যে একটা বাচ্চার কান্নার শব্দ শুনছ? বাবা মা, দেবেন দা, সাধু বাবার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। আমাগো সন্তান আইছে, নদীর বানে ভাইসে আইছে। ওরে বাবা, সত্যি তো একটা বাচ্চা, নদী বাচ্চা ভাষায় আনছে। এমন জিনিস দেখবো এইটা তো সত্যি ভাবি নাই রে। ওগো ওগো, দেখো দেখো, ওর কান্না থাইমা কেন? যেন আমারে সিন না পালাইছে, যেন আমি ওর সত্যিকারের মা। হে সৃষ্টিকর্তা, সাধু বাবা সত্যিই কইছিল এইটা তো আমাকে আশীর্বাদ। নদীর বানে ভাইসে আসা বাড়ি, আমাকে সন্তান। এ কি দেখতাছি আমি, এই বাচ্চা নদী কি আইনা দিল? বাবা, সাধু বাবার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ঝড়ের রাইতে নদী এই বাড়িটা ভাসায় আনছে বাবা। তাইলে এটাই কি সৃষ্টিকর্তার ইচ্ছা? নদী কি আমাকে শূন্য ঘর ভরাইয়া দিয়া গেল? আমি আজ বুঝলাম, নদী শুধু ভাষায় না, জীবনও ফিরাইয়া দেয়। এই বাচ্চাটাই আমাগো জীবন, আমাগো ভাগ্যের আলো। আমি ওরে নিজের সন্তানের মতো কইরাই বড় কইরা তুলবো। হ, এই তো সেই বংশের বাতি যা আমার চাইছিল। সৃষ্টিকর্তা আজ আমাকে শূন্যতা দূর কইরা দিল। হে সৃষ্টিকর্তা, তোমার লীলা সত্যি অদ্ভুত। আজ থেকে এই শিশুই হইব আমাগো ঘরের আলো। তুমি ওরে সুস্থ সবল ভাবে বড় কইরো। ও জানি ভবিষ্যতে এই পরিবারের হাল ধরবার পারে। মা, ও মা, কোথায় গো তুমি? মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। আহ মা গো। এই তো কুসুম, আমি আসি তো, তোর পাশেই আসি মা। হ্যাঁ, তো রাতে আমি তোকে নিয়ে কোথায় যাবো বল? সকালটা হলেই আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো রে মা। মা, মা কখন সকাল হবে? আমি তো আর পাচ্ছি না। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে মা। আমি যে আর হাঁটতে পারছি না। আমাকে একটা গাড়িতে করে নিয়ে চলো না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে। ও দাদা, আমার মেয়েটা খুব অসুস্থ গো, একটু নিয়ে চলো না তোমার গাড়িতে। বেশি দূর যাবো না, ওই সামনের পাড়ার হাসপাতালে নামিয়ে দিলেই হবে গো। এ আবার এমন করে বলতে হয় নাকি? তোমরা যত দূর যাইবা আমি তোমাগর তত দূরেই লইয়া যাবো। এইটাই তো আমার কাজ। খুব উপকার করলে গো দাদা। উঠ মা, উঠে বস। আমার কি আর না আছে কও? তোমরা আমারে ঠিকঠাক পয়সা দিবা, আমি তোমাকে ঠিক জায়গায় নামাইয়ে দিব, বুঝলা? আমার কাছে তো পয়সা নেই দাদা। কি পয়সা নাই? তো আমার এত সময় দাঁড় করে সময় নষ্ট করলো কেন? পয়সা নাই আবার গাড়িতে উঠবো? কই থেকে আসে এই সব ফকিররা? এই এই তোমরা নামো, 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 নামো। ও দাদা, একটু দয়া করুন, একটু দয়া করুন। তোমার কথা শোনার মতো সময় আমার নাই অলক্ষী। দিল তো আমার যাত্রার অশুভ কইরা। চল মা, হেঁটেই চল, আর একটু সামনে, একটু কষ্ট কর মা। তারা আবার হাঁটতে শুরু করলো। এক সময় তারা পৌঁছে গেল হাসপাতালে। ও ডাক্তার সাহেব, আমার মেয়েটারে একটু দেখেন, ও ভীষণ অসুস্থ, ওর খুব জ্বর। ওকে সুস্থ করে দিন ডাক্তার সাহেব,
আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই। টাকা পয়সা এনেছেন তো ঠিক মতো, মুখ দেখে তো মনে হয় টাকা করি ছাড়াই এসেছেন। টাকা ছাড়া চিকিৎসা করি না আমি। এমন করে বলবেন না, আমরা খুব গরিব। এই মেয়েটা ছাড়া আমার কেউ নেই। এমন করে বলবেন না, আমরা খুব গরিব। একটু দয়া করুন আমার মেয়েটাকে। বললাম তো টাকা ছাড়া কিছুই হবে না। এ কি হয়েছে ওর? আর আপনারা কাঁদছেন কেন? আমার মেয়েটাকে সুস্থ করে দিন না ডাক্তার সাহেব, ওর খুব জ্বর। এই ব্যাপার, এত কান্নাকাটির কিছু নেই। রোগীকে সুস্থ করাই আমাদের কাজ, আপনি চিন্তা করবেন না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই সাহেব, আমি খুব গরিব। এত ভাববেন না, আমরাও মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। আর গরিবের দেখাশোনা যদি নাই করতে পারি, তাহলে ডাক্তার হলাম কেন? সাহেব, আপনি খুব ভালো মানুষ আপনি। এরপর বিনা টাকায় চিকিৎসা হলো বিনা, এবং সে সুস্থ হয়ে উঠল। বেশ কিছুদিন পার হলো। একদিন কুসুম ঘরের পাশে বসে বিভিন্ন রকম মাটির হাড়ি তৈরি করছিল, আর মিনা তখন মায়ের পাশে বসে বই পড়ছিল। আমাদের গায়ে আছে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আচ্ছা মা, আমাদের পাড়ার সকলে কি আমরা ভাই ভাই? পাড়ার সবাইকে কি একসাথে মিলেমিশে বাস করতে হয় মা? হ্যাঁ রে, পাড়ার সকলেই একসাথে মিলেমিশেই থাকতে হয়। কারোর সাথে হিংসে, মারামারি, ঝগড়া এসব করতে হয় না। কিন্তু হঠাৎ পড়া রেখে তুই এমন প্রশ্ন কেন করছিস বলতো? আমার শোনা মা, ভালো করে পড়াশোনা কর, তোকে যে অনেক বড় হতে হবে। কিন্তু মা, আমার যে স্কুলের বন্ধুরা আছে ওরা তো আমার সাথে মিলেমিশে থাকে না। সব সময় আমাকে গরিব গরিব বলে, আমাকে তাড়িয়ে দেয়, ওদের সাথে আমাকে খেলায়ও নেয় না। মন খারাপ করিস না রে মা, কি বলেছে তুই গরিব? এই যে আমি তোর মা আছি তো, যার মা থাকে সে কখনো গরিব হয় না। আর তুই মন দিয়ে পড়াশোনা কর, পড়াশোনা করে বড় হয়ে যখন ডাক্তার হবি না, তখন দেখবি তোকে আর কেউ গরিব বলবে না, তোকে সবাই ভালোবাসবে। জানো তো মা, আমার বন্ধু রূপার বাবা অনেক ভালো, সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু রূপার মা, সে অনেক পচা, আমাকে একটু ভালোবাসে না। মাঝে মাঝে খুব বকাও দেয়, আর বলে বাপ মরা মেয়ে, একটা অলক্ষী কোথাকার। সীমা, এইভাবে কাউকে পচা বলতে হয় না। উনি তোমার গুরুজন, হয়তো গুরুজনদের সম্মান করতে হয়। আর তোর বাবা যদি 5 বছর আগে অ্যাক্সিডেন্ট করে না মারা যেত, তাহলে আজ তোকে কেউ এভাবে বলতে পারতো না। সবই আমাদের কপাল রে মা, সবই আমাদের কপাল। আচ্ছা মা, আর বলবো না, তুমি কেঁদো না মা। না রে মা, কাঁদছি না। তুই আর একটু সময় বই পড়, আমি তোকে খাবার দিচ্ছি। খেয়ে আবার স্কুলে যেতে হবে তো নাকি? নে মা নে, চটপট খেয়ে নে তো। আগে তুই খেয়ে স্কুলে যাবি, তারপর আমায় আবার হাটে যেয়ে হাড়ি বিক্রি করতে হবে। দেরি হয়ে গেলে আবার হাট পাবো না। রোজ সকালে পান্তা ভাত খেতে আমার একদম ভাল লাগে না মা, আজ আমি ভাত খাবো না। এত বায়না করিস না রে মা। আচ্ছা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আজ রাতে গরম ভাতের সাথে বড় মাছ ভুনা করে খাওয়াবো, কেমন? সত্যি মা? সত্যি? ঠিক আছে, এই হা করলাম। এবার দাও মা। যাবার পথে রূপাকে ডেকে নিয়ে যাই, একা একা পথ চলতে একটু ইচ্ছে করে না। রূপা, এই রূপা, তুই আজ স্কুলে যাবি না?
জলদি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। আমি বাইরে অপেক্ষা করছি, শুনছিস রূপা? হ্যাঁ মিনা, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এই সাত সকালে আমার উঠোনে কে এলো বলতো? ও মা, হে কে গো? এই অলক্ষী মেয়েটা সাত সকালে আমার উঠোনে কেন? হাই উপরওয়ালা, আজ মনে হয় আমার দিনটাই খারাপ যাবে। ও চাচি, তুমি আমায় ছোট লোক কেন বলছো গো? মা বলেছে আমি ছোট লোক না। দেখো মেয়ের কাণ্ড, আবার মুখে মুখে তর্ক করছিস। ছোট লোক না তো বড় লোক তোরা। যা যা এখান থেকে, দূর হ আমার বাড়ি থেকে। ও মা, তুমি রোজ এভাবে বকো কেন ওকে? ও তো আমার বন্ধু হয়। কিরে রূপা, ওই ছোট লোকটার সাথে মিশতে না তোকে বারণ করেছি? তুই ওর সাথে যাচ্ছিস নাকি? আবার মায়ের মুখে মুখে কথা বলিস। কি হলো মানসী, এই সাত সকালে তুমি এভাবে মেয়েটাকে বকছো কেন? বকবো না তো কি করব বলো? দেখো তোমার মেয়ের কাণ্ড। কোথায় বড় লোকের সাথে বন্ধুত্ব করবে তা না, সে বন্ধুত্ব করে গরিব ছোট লোকের সাথে। এতে করে যে বাবার মান সম্মানও নষ্ট হয়, সে তো বোঝে না তোমার মেয়ে। সাত সকালে দিল আমার বাড়িটা অমঙ্গল করে। ও এই ব্যাপার, তুমি রাগ করছো কেন গো? আমার মেয়ে তো আমার মতোই হয়েছে। মেয়েটা তো একদম ঠিক মানুষের সাথে বন্ধুত্ব করেছে, আর তুমি ওকে অমঙ্গল বলছো কেন? তুমি জানো না মেয়েরা বাড়ির লক্ষ্মী হয়? মিনা তো একটা শিশু, আমাদের রূপার মতোই। যেমন বাবা তেমনি মেয়ে। তোমার আশকারা পেয়ে এমন হয়েছে মেয়েটা। সত্য সব, যা করো তোমার মন চায়। কিরে মামিনা, মন খারাপ করে আছিস কেন? তুই রোজ রূপার কাছে আসবি আমার বাড়িতে, কেমন? তোরা বরং স্কুলে যা, নয়তো দেরি হয়ে যাবে তোদের। যা যা যা। হ্যাঁ মিনা, তাড়াতাড়ি চল, দেরি হলে যে স্যার খুব বকবে। ঠিক আছে চাচা, আমরা এখন আসছি তাহলে। তাহলে সোনামণিরা, আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? যারা গরিব তাদের সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করব না, তাদের সাথে সব সময় মিলেমিশে থাকব, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলব। স্যার, মিনা তো অনেক গরিব, আমি মিনার সাথে বন্ধুত্ব করি, তাই জন্যে শশী আমার সাথে কথা বলি না। না 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 না, এটা একেবারেই ঠিক নয় শশী, এমনটা করা একদমই উচিত নয়। বইয়েতে তোমরা পড়েছ কারো সাথে হিংসা করা যাবে না, সকলে মিলেমিশে থাকতে হবে। গরিব হলেও তাদের সম্মান আছে, তারাও আমাদের মতোই মানুষ। বুঝতে পেরেছো সোনামণিরা? বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, বুঝেছি। আর এমনটা হবে না, আজ থেকে রূপার সাথে মিনাও আমার বন্ধু। আজ কেন যে হাড়িগুলো বিক্রি হচ্ছে না? মেয়েটাকে তো বলে এলাম রাতে বড় মাছ ভুনা করে দেব, কিন্তু হাড়িগুলো বিক্রি না হলে মাছ কিনবো কি করে? কিরে মিনার মা, আর কতদিন এইভাবে হাড়ি বিক্রি করে সংসার চালাইবি? হ্যাঁ, জামাই রে তো কালে খাইছত, এখন হাটে হাটে হাড়ি বিক্রি করা শুরু করছত। যার যেভাবে সম্ভব সে তো সেভাবেই রুজির ব্যবস্থা করে দাদা। কারো মনে আঘাত দিয়ে কথা বলেও কি আছে? আমি বলি কি, শোন, মাইয়াডারে কোন জায়গায় বিক্রি কইরা দে, তাইলে অনেক টাকা পাবি, সেই টাকা দিয়া তুই আরামে থাকতে পারবি রে। লিটন দা, এ কি বলছো তুমি? তুমি তো জানোই মিনা ছাড়া আমার কেউ নেই, ওই আমার সব। আজ গরিব বলে তোমরা এসব বলতে পারছো, কিন্তু একজন আছেন ওপরে, তিনি সব দেখছেন। হইছে হইছে, আজকালের দিনে আর কাউরে ভালো বুদ্ধি দিতে নাই। ভালো কথা কইলাম, তা তো শুনলই না। হইছে তো গরিব ছোট লোক,
আমারে দেখ দেখ, আমার কত কত দোকান, মাসে কত টাকা আয় করি জানস? আমার মতো মানুষ যে তোর লগে কথা কইছে, এটাই তো তোর ভাগ্য, বুঝলি? এটাই তোর ভাগ্য। আইছে। লিটন দা, হঠাৎ করে কার ওপরে এত রেগে আছো? আর বলো না দাদা, গরিব ছোট লোকে দেশটা ভরে গেছে, এদেরকে ভালো বুদ্ধি দিলেও দোষে পড়তে হয়। হ্যাঁ, আমরা যারা একটু ভালো আছি তারা যদি গরিবদের পাশে না দাঁড়াই, তাহলে গরিবরা ভালো থাকবে কি করে বলো তো? কিন্তু তুমি আবার কাকে কি বুদ্ধি দিলে বলো তো? ওই যে দেখো, মিনার মা কুসুম রোজ হাটে হাটে ঘুরে হাড়ি বিক্রি করে। আমি বললাম তুমি মেয়েটাকে বিক্রি করে দাও, যে টাকা পাবে তা দিয়ে তুমি আরামে দিন কাটাতে পারবে। ও মা, সে কথা বলাতেই একেবারে নাকের জল চোখের জল এক করে ফেললো। মুখ দেখে মনে হলো আমাকে গিলে খেতে পারলে খুশি হতো। ও আচ্ছা, এই বিষয়। তুমি হাসছো দাদা, আমার তো রাগে শরীর জ্বলে যাচ্ছে। আচ্ছা লিটন দা, তোমার তো একটি মেয়ে আছে শশী, কুসুমের মেয়ে মিনা, সবাই তো পড়ালেখা করে। তুমি বরং শশীকে বিক্রি করে দাও, যে টাকা পাবে সেই টাকা দিয়ে তোমার দোকানটা আরো বড় করতে পারবে। এ কি কথা বলছো তুমি দাদা? আমার মেয়েকে বিক্রি করে দেব কেন? আমি কি ওদের মতো এত গরিব নাকি? শোনো শশী, যেমন তোমার কাছে আপন মিনা, ও তেমনি কুসুমের কাছে আপনও। তাই কুসুমকে এ কথা বলা তোমার একদম ঠিক হয়নি। তাছাড়া কুসুম গরিব বলে আমরা যদি ওকে আরো অবহেলা করি, হিংসে করি, তাহলে কুসুম ভালো থাকবে কি করে বলো? আমরা যারা একটু ভালো আছি, আমাদের উচিত সব সময় গরিবের সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের উপকার করা, কারণ গরিবরাও মানুষ। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি, আমার খুব ভুল হয়ে গেছে। আমাদের উচিত সব সময় গরিবের উপকার করা, তাদের পাশে থাকা, গরিবের সাথে খাতির করা। গরিব বলে কখনো কাউকে ছোট করে কথা বলতে নেই। দেখো, কুসুম কত কষ্ট করে হাড়ি তৈরি করে হাটে বিক্রি করে সংসার চালায়, তবুও সে তার মেয়ে নিয়ে খুশি আছে। কিন্তু তোমার কটু কথায় সে মনে খুব দুঃখ পেয়েছে। কুসুম, আমি বুঝতে পারিনি রে, তুমি কষ্ট পেও না, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি তোমার পাশে আছি। তোমার হাড়ি যদি সব বিক্রি না হয়, তুমি আমার দোকানে হাড়ি রেখে যাও, আমি বিক্রি করে দেব, কেমন? হে কি বলছেন দাদা? আপনারা আমার পাশে থাকলে আমি আমার মেয়েটাকে একটু ভালো খাবার দিতে পারবো, ভালো পড়তে দিতে পারবো, ওকে পড়াশোনা শিখিয়ে বড় করতে পারবো। হ্যাঁ, অবশ্যই তোমার স্বপ্ন পূরণ হবে। মিনাকে নিয়ে একদিন আমরা সবাই গর্ব করব। সেদিন একে একে কুসুমের সব হাড়ি বিক্রি হয়ে যায় এবং হাট থেকে বড় একটি মাছ নিয়ে কুসুম বাড়ি ফিরে আসে। অন্যদিকে দুপুর গড়িয়ে বিকেলের শেষ প্রান্তে মিনা বাড়ির উঠোনে মন খারাপ করে বসে আছে। মাঝে কখন আসবে? কোথায় যে পেট আর মানছে না, কি যে করি এখন? ঘরে তো পান্তা ভাতও নেই। মা বললো বড় মাছ নিয়ে আসবে, কিন্তু এখনো তো এলো না। মিনা, মিনা, তুই কাঁদছিস কেন মা? কি হয়েছে কি তোর? মা তুমি এসেছো? সে কখন থেকে অপেক্ষা করছি, এত দেরি হলো কেন আসতে? আমার যে খুব খিদে পেয়েছে মা। এই তো রে মা, এই তো এসে গেছি। কাল তো আর মাছ আনতে পারিনি, আজ দেখ মা কত বড় মাছ নিয়ে এসেছি। চল, আজ তোকে ভালো করে রেঁধে পেট ভরে খাওয়াবো। এত বড় মাছ? আজ এত বড় মাছ দিয়ে ভাত খাবো? কি মজা, কি মজা! পাগলি মেয়ে আমার, চল চল এবার ভেতরে চল, রাখতে হবে তো নাকি? চলো মা।
তুই খা মা, তুই পেট ভরে খা। তোকে আমি ভালোভাবে খাবারও দিতে পারি না। মন খারাপ করো না মা, তুমি আমার পাশে আছো, আমার আর কিচ্ছু চাই না। আমি পড়াশোনা করে বড় হয়ে ডাক্তার হব, তখন সব সময় আমরা ভালো খাবো। হ্যাঁ রে মা, তোকে মানুষের মতো মানুষ করতে পারলেই আমার শান্তি। নে নে, খাবার খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে তো। খুব মজা হয়েছে গো মা, আহ কি স্বাদ। মাথাটা আমায় কেন দিলে গো? এত বড় মাথা কি আমি খেতে পারবো? এটা তুমি খাও না মা। তুই খা, তুই পেট ভরে খা। তুই খেলেই যে আমার মনে শান্তি রে মা। বাবা জানো, আমরা কত মজার মজার খাবার খাই, কিন্তু মিনা আর ওর মা অনেক কষ্ট করে। মিনা বলেছে ওরা নাকি মাছ মাংস খেতে পারে না, বড় মাছও খেতে পারে না। অন্যের জন্য একেবারে দরদ উতলে পড়েছে। বলি অন্যের চিন্তা না করে নিজে খাও। রাত হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আহ মানসী, তুমি এভাবে মেয়েটাকে কেন বকো বলো তো? আর তুমি ওকে মিনার সাথে মিশতে না করছো কেন? কেউ তো আর ধনী গরিব দেখে জন্ম নেয় না, তাই না? গরিবদের এভাবে অবহেলা করতে নেই। আর মা, রূপা তুই খেয়ে নে। মিনার মা আজ মিনার জন্য হাট থেকে বড় মাছ নিয়ে গেছে। মিনাও আজ মাছ ভাত খাবে, বুঝলি? তাই বেশ ভালো তো, আজ আমার খুব ভালো লাগছে বাবা। আজকাল দেখছি মিনার মা কি করে না করে সেই খবরও রাখা হচ্ছে। তা কি পেয়েছ ওই ছোট লোকদের মাঝে? হ্যাঁ, বাচ্চা মেয়েটার সামনে এসব বললেও কি শিখবে? গরিব ধনী কেন চিন্তা করো? আমরা সবাই তো মানুষ। আজ আমরা ভালো আছি, কাল আমরাও গরিব হতে পারি। আর আজ যারা গরিব আছে, কাল তারাও ধনী হতে পারে। তাই গরিব বলে অবহেলা বা হিংসা করা একদমই ঠিক নয়। বরং গরিবদের পাশে থেকে গরিবদের সাথে খাতির করে তাকেও ভালো থাকতে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব, বুঝলে? আমাদের সবার দায়িত্ব। হ্যাঁ বাবা, আমাদের প্রবীণ স্যারও তাই বলেছি। সব সময় গরিবদের পাশে মিলেমিশে থাকতে হয়। আমিও বুঝতে পেরেছি, আমার খুব ভুল হয়েছে গো। রূপা মা, তুই রোজ মিনাকে আমাদের বাড়ি নিয়ে আসিস, আর তোর টিফিন দুজনে মিলে ভাগ করে খাস, কেমন? কি মজা! মা আমার বন্ধু মিনাকে আর বকবে না। কাল থেকে আমি মন খুলে মিনার সাথে ঘুরে বেড়াতে পারবো। এভাবেই দিন মাস বছর কেটে গেল। 15 বছর পর কুসুমের পরিশ্রম, মিনার চেষ্টা আর গ্রামের সকলের সহযোগিতায় মিনা শহর থেকে বড় ডাক্তার হয়ে ফিরল। মা, মাগো, হোমা, মা তুমি কোথায়? তুমি দেখো মা, কে এসেছে দেখো। তোমার মেয়ে এসেছে, তোমার স্বপ্ন পূরণ করেছে তোমার মেয়ে। কে? মিনার কণ্ঠের আওয়াজ শুনলাম মনে হয়। হে কি মিনা মা, তুই সত্যি এসেছিস? আমার মা, তুই ডাক্তার হয়েছিস মা? হ্যাঁ মা, হ্যাঁ, দেখো দেখো, তোমার স্বপ্ন আজ সত্যি আমি পূরণ করেছি। তুমি খুশি হয়েছো তো মা? হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ আমি খুব খুশি। আমার সেই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়েছে। আজ গ্রামের সবাইকে বলবো আমার মেয়ে ডাক্তার। গরিবরাও বড় হয়। গরিব বলে কাউকে অবহেলা করো না, হিংসে করো না। গরিবদেরও সম্মান আছে, ইচ্ছে আছে, আর স্বপ্নও আছে, তাদের মর্যাদাও আছে। গরিবদের সাথে খাতির করো, গরিবকে ভালোবাসো। হ্যাঁ গো মা, তুমি একদম ঠিক বলেছ। এটা সবারই বোঝা উচিত। ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই একসাথে মিলেমিশে থাকলে সমাজটা আরো সুন্দর হয়। আমি সবার পাশে দাঁড়াবো মা, আমি সবার পাশে দাঁড়াবো।